আসসালামু আলাইকুম। সকলকে সংগ্রামী শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি নায়েক রিপন খান, নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতি থেকে বলতেছি। কিছুদিন পূর্বে আমি আমাদের হোয়াটসঅ্যাপের বিভিন্ন গ্রুপে একটা পোস্ট করছিলাম যে যদি বলা হয় যে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে নায়েক রিপন খানকে লাইনম্যানদের জন্যে কমিটিতে রাখা হোক, যে ৪ জনের একটা কমিটি করা হয়েছে, সেখানে লাইনম্যানদের পক্ষ থেকে কোনো সদস্য নাই। তো আপনাদের মতামত চাইছিলাম। আবার বলছিলাম যে আপনারা যাকে খুশি তাকে কমিটিতে রাখার জন্য বলতে পারেন, তাতেও আমাদের বা আমার কোনো আপত্তি নাই। তো অনেকে মতামত প্রকাশ করেছেন যে ঠিক আছে ভাই, আপনি বলছেন, তো আপনি একটা ভিডিও করে আমাদেরকে দেখান যে আপনি কি বলবেন আমাদের বিষয়ে। সেই উদ্দেশ্যে আজকে আমি কিছু বলার জন্যে আপনাদের সামনে এসেছি। আসলে দেখেন, আমি বলতে চাই, আমরা লাইনম্যানরা হচ্ছি ফবিসের মেরুদণ্ড। সেই মেরুদণ্ডহীন আপনার একটা প্রতিষ্ঠান যদি আমরা কল্পনা করি, তাহলে প্রতিষ্ঠানটি অবশ্যই ধ্বংসের মুখে পতিত হবে। তো সে বিষয়ে উপরস্থ কর্মকর্তারা বা অন্যান্য ডিপার্টমেন্টের লোকজন, আমাদের সদ্য স্যারগণ, ওনারা আমাদেরকে বা আমাদের লাইনম্যানদের পক্ষ থেকে একজন প্রতিনিধি বা একজনকে কথা বলার জন্য কমিটিতে রাখে নাই। এটা ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সকল লাইনম্যানদের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। তো এখন আসেন, আমাকে বলছেন আপনারা যে আমাকে যদি কমিটিতে রাখা হয় তাহলে আমি কিভাবে উপস্থাপন করব সেখানে, বা আমরা কিভাবে বললে আমাদের এই চাওয়া পাওয়াগুলো বাস্তবায়ন হবে, সে বিষয়ে আমি এখন বলবো। তার আগে আমি একটা কথা বলতে চাই। আমি এখন জাস্ট একটা নমুনা ভিডিও দিতেছি আপনাদেরকে। এমন না যে এটা আমার সত্যি ভিডিও, যে হ্যাঁ এটা এইভাবে বললেই হয়ে যাবে। এখানে অনেক কিছু সংযোজন, বিয়োজন, তারপরে আপনাদের কিছু মতামত আসবে, আপনারাও কিছু লিখে আমাকে সহযোগিতা করবেন। আমার পক্ষ থেকেও কিছু মতামত আপনাদের সাথে শেয়ার করে এরপরে একটা যেটা বলা সবাই প্রয়োজন বলে মনে করে সেটা বলবো, আমি বলবো, বা অন্য কেউ যে বললে কাজ হবে তাকে দিয়ে বলান, তাতেও আপত্তি নাই। কিন্তু উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে দাবি দাওয়াগুলো সেগুলা বাস্তবায়ন করতে হবে। এমন না যে আমি এখানে আসছি, আমি হিরো হতে এসেছি, আমি এখানে একটা প্রতিনিধিত্ব করব না, এমন কোনো কিছু না। আমি বললেও যদি কাজ হয় আমি তাতেও রাজি, আমি ছাড়া যদি অন্য কেউ বললে কাজ হয় আমি তাতেও রাজি। তো যাই হোক, এগুলা অবশ্যই আপনারা বুঝতে পারছেন, এখানে না বোঝার কেউ নাই। এখন আমি বলতেছি, যেমন আমাকে যখন বলা হবে যে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন লাইনম্যানদের পক্ষ থেকে, লাইনম্যানদের প্রতিনিধি হিসেবে এসেছেন আমাদের কমিটিতে নায়েক রিপন খান, তো তখন আমার যে কথাগুলো আমি উপস্থাপন করব সেটা এখন আমি আপনাদের সামনে বলতেছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে বাংলাদেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষের লাইনম্যানদের পক্ষে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যানদের পক্ষে কথা বলার আগে স্মরণ করতে চাই আমাদের ইতিমধ্যে যারা দেশের সুশীল সমাজ গঠন করার জন্যে যে সমস্ত ছাত্রছাত্রী
শহীদ হয়েছেন তাদের শহীদ স্মরণে আমি আমার বক্তব্য শুরু করতে চাই এবং যে সমস্ত সাধারণ মানুষ নিহত হয়েছে, আহত হয়েছে, তাদেরকেও শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই। তারপরে আমি স্মরণ করতে চাই আমাদের পল্লী বিদ্যুৎ সিস্টেমের যে সকল লাইনম্যানগণ, যে সকল বড় ভাইগণ দুর্ঘটনায় পতিত হয়ে মারা গিয়েছেন বা অনেকে পঙ্গুত্ব বরণ করছেন, তাদেরকেও আমি শ্রদ্ধার সহিত স্মরণ করছি। এরপর আমি বলতে চাই আমাদের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি আজকে যে প্রান্তে এসে পৌঁছেছে জনগণের দোরগোড়ায়, এর পিছনে 80% অবদান বলা যাইতে পারে আমাদের লাইনম্যান ভাইদের। ওনারা দিন রাত পরিশ্রম করে এই সিস্টেমটাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। ওনাদের যে কষ্ট, যে কাজ আমরা করি, আমরা লাইনম্যান ভাইরা, আমরা যারা মাঠে কাজ করি, অনেক সময় দেখা গেছে সকাল 6টা বাজে সাইট থেকে বের হয়, কিন্তু সাইট থেকে আসার কিন্তু নির্দিষ্ট কোনো সময় নেই। রাত্রে 12টা, 1টা, 2টা এবং কি পরের দিন সকাল 6টা পর্যন্ত এমনও দিন আছে আমরা সাইট থেকে আসতে হয়। তারপরে হয়তো 2-3 ঘন্টা, 4-5 ঘন্টা একটু রেস্ট করে আবার সাইডে বের হতে হয়। এভাবে আমরা দিনের পর দিন সকলেই পরিশ্রম করে যাচ্ছি এই সিস্টেমের জন্যে। আমাদের শ্রম ঘামের বিনিময়ে আমরা মনে করি আমাদের এই প্রতিষ্ঠানটি আজকে এই পর্যন্ত এসেছে। কিন্তু দেখা যাচ্ছে যে লাইনম্যানদের যে সুযোগ সুবিধাগুলি, সেগুলো থেকে তারা যেরকম পরিশ্রম করে খেটে যাচ্ছে, ঠিক সেইভাবে তারা সেই সুযোগ সুবিধাগুলি থেকেও বঞ্চিত হচ্ছে। কিন্তু তাদের সুযোগ সুবিধাগুলিকে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া উচিত ছিল। তা আমরা যে সুযোগ সুবিধাগুলো থেকে বঞ্চিত হচ্ছি সেগুলো হচ্ছে, যেমন আমরা এই সিস্টেমে আমরা লাইনম্যানরা একই কাজ করি একই জায়গা থেকে, কিন্তু সেখানে দেখা গেছে যে আমাদের মধ্যেই এই আরবি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কি করেছে, একটা বিবাদ বিভাজন সৃষ্টি করেছে। আমাদের মধ্যেই একই কাজে করে একাধিক নামে পদবি দিয়া আমাদেরকে লাইনম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা কিছু আছি লাইন টেকনিশিয়ান, কিছু আছি লাইনম্যান গ্রেড 1, কিছু আছি লাইনম্যান গ্রেড 2, শিক্ষানবিশ লাইনম্যান। এরা হচ্ছে আমরা নিয়মিত লাইনম্যান। আবার অনিয়মিতদের মধ্যে আছে কিছু চুক্তিভিত্তিক লাইনম্যান, লাইন 2 লেভেল 1 চুক্তিভিত্তিক। তারপর আবার কিছু আছে লাইন শ্রমিক, কাজ নাই, মজুরি নাই, তাদেরকে অনেকে কানামুনা বলে ডাকে। যেটা আমাদের এই প্রথম দাবি হচ্ছে এই যে আমাদের বিবাদ বা বৈষম্য, আমাদের 1 নম্বর দাবি হচ্ছে বৈষম্যটা দূর করতে হবে। এই বৈষম্যটা অর্থাৎ সকল অনিয়মিত লাইনম্যানদেরকে নিয়মিত করে নিতে হবে। 2 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে। সমিতি এবং আরবি এই 2টা প্রতিষ্ঠানের মধ্যে কোনো ভেদাভেদ থাকা যাবে না। 2টা প্রতিষ্ঠানকে ভেঙে একটা প্রতিষ্ঠানে রূপান্তরিত করতে হবে। সেটা একটা নাম দিতে হবে, যেমন বাংলাদেশ পল্লী বিদ্যুৎ। কোনো সমিতি কথা রাখা যাবে না, আরবি কথাটাও রাখা প্রয়োজন নেই। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ একটা সদর দপ্তর থাকলো ঢাকা হেড অফিস, আর প্রত্যেকটা জেলাতে আমরা যেরকম বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্মি লিখে তারা কি করে একটা জেলার নাম দিয়ে যায়। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ নোয়াখালী, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ মুন্সিগঞ্জ, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ ময়মনসিংহ, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ গাজীপুর। বাংলাদেশ পল্লী বিদ্যুৎ যদি 1টা 2টা একই জেলায় 1-2টা থাকে, তো বাংলাদেশ পল্লী বিদ্যুৎ 1 নোয়াখালী, বাংলাদেশ পল্লী বিদ্যুৎ 2 নোয়াখালী, এভাবে আমরা দিতে পারি, সমস্যা নাই।
তো 2 নাম্বার কথা হচ্ছে আমরা কি করতে হবে, আমাদের এই অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে। 3 নাম্বারে হচ্ছে আমাদের যে সাপ্তাহিক ছুটি, সপ্তাহে 2 দিন ছুটি, এটা নিশ্চিত করতে হবে। আর যদি আমাদেরকে শনিবারে আমাদেরকে দিয়ে কাজ করায়, তবে শনিবারে আমাদের বেসিকের ডাবল এবং বেসিকের একদিনের বেসিকের সাথে আমি অন্যান্য সুযোগ সুবিধা যেগুলো পাই, বাসা ভাড়া বা যেই সুযোগ সুবিধাগুলো পাই আমি একদিনের বেসিকের সাথে, সেই সুযোগ সুবিধাগুলো সহ ডাবল বেসিক দিয়ে আমাকে শনিবারে একদিনের আমাকে পুরা বাংলাদেশে সকলের জন্য, যে হ্যাঁ আমি আজকে ডিউটি করছি আজকে আমি পাবো না, এটা কোনো নিয়ম না। এটা বেতনের সাথে প্রতি মাসে বেতনের সাথে সবাইকে এটা দিয়ে দিতে হবে। তাহলে আমাদের এই সাপ্তাহিক 2 দিন ছুটি কার্যকর হলো। একদিনের বেসিকে ডাবল বেতন আমরা পাচ্ছি, আর একদিন আমরা ছুটি কাটাচ্ছি। সেটা আর একদিন তো আমরা সবাই একসাথে ছুটি কাটাতে পারবো না, সেটা ঠিক আছে। আমরা সেটা সমন্বয় করে যাকে যে দিন ছুটি দেওয়া হয় সেদিন আমরা সেটা কাটাব। তাহলে আমাদের 3 নাম্বার দাবি দেওয়া হচ্ছে আমাদের সপ্তাহে 2 দিন ছুটি নিশ্চিত করতে হবে। 2 দিন ছুটি নিশ্চিত করে শনিবারে যদি আমাদের জরুরি কাজের সাথে আমাদের ডিউটি করতে হয়, আমাদেরকে বেসিকের ডাবল বেতন দিতে হবে। 4 নাম্বারে আমাদের যে প্রমোশনগুলি, সেটা আমরা আমাদের একটা নির্দিষ্ট সময় পর প্রমোশনগুলি অটো করে দিতে হবে। এটা আমরা পরীক্ষাতে দেখা গেছে, বিভাগীয় পরীক্ষাতে পাস করে আসছি, কিন্তু এরপরও আমাদেরকে প্রমোশনের জন্য হয়রানি করা হয়, প্রমোশন দেওয়া হয় না, পাইলে এই সমস্যা সেই সমস্যা, এগুলো দেখানো যাবে না, আমাদেরকে অটো প্রমোশন করে দিতে হবে। প্রয়োজনে আমরা আমাদের এই যে আরও যদি কোনো করা লাগে, যেমন পরীক্ষা দেওয়া লাগে, আমাদের যোগ্যতা বৃদ্ধি করার জন্য এক্সট্রা যদি কোনো পরীক্ষা দেওয়া লাগে, আমরা সেটা দিতে রাজি আছি, বা সেটা কর্তৃপক্ষ যে ব্যবস্থা নেবে আমরা সেই ব্যবস্থা অংশগ্রহণ করতে রাজি আছি। কিন্তু আমাদের প্রমোশনের জন্য কোনো হয়রানি করা যাবে না, আমাদেরকে অটো প্রমোশন করে দিতে হবে। 6 নম্বরে আমাদের কথা হচ্ছে আমাদের যে দাবি 6 নম্বরে আমাদের দাবিগুলো হচ্ছে আমাদেরকে সকলকেই এমন এক ধরনের পোশাক দিতে হবে, যে পোশাক পরলে মানুষ মনে করে যে না ঠিক আছে, এটা ওনারা একটা সরকারি প্রতিষ্ঠানের লোক, ওনারা একটা বা অফিসার বা একটা সরকারি কেউ, যাতে যেমন আমরা যে পোশাক পরি বর্তমানে নীল রঙের শার্ট, এই জিন্স প্যান্ট, এগুলা অনেক দেখা গেছে যে এই আরএফএল কোম্পানির লোকজনও এগুলা গায়ে দেয়, বা আমাদের ড্রেসের সাথে ম্যাচিং হয়। এটা বা আমাদের পোশাকের মানকে উন্নত করতে হবে, এটা একটা আমি মনে করি একটা যৌক্তিক দাবি বলে আমি মনে করি। 7 নম্বরে আমাদের যে এই গাড়ি এবং লোকবল ঘাটতি আছে, প্রত্যেকটা অফিসে লোকবল নিয়োগ দিতে হবে, গাড়ি দিতে হবে। 8 নম্বরে আমাদের সিএল ছুটি বা ইএল ছুটির সময় আমাদের প্রাপ্য ছুটি, যখন যার ছুটি দরকার হবে সে ছুটি চাইলে ছুটি নিয়ে কোনোরূপ আমাদেরকে হয়রানি করা যাবে না, এটাও আমাদের সকলের একটা প্রাণের দাবি। তারপরে আমি বলতে চাই, আমরা যদি অফিসের কাজে সদর দপ্তরে যাই অথবা কোথাও যাই, আমাদের গাড়ি ভাড়া সেটা অন্যান্য কর্মকর্তাদের মতো আমাদেরকেও দিতে হবে। এবং দুপুরবেলা অনেক সময় দেখা গেছে যে আমরা সাইডে কাজের কারণে বাসায় এসে খাইতে পারি না, সেক্ষেত্রে আমাদেরকে সবাইকে এই বেসিকের সাথে
দুপুরের এই লাঞ্চের জন্য সময় উপযোগী অনুযায়ী যেটুকু দেওয়া প্রয়োজন বলে মনে করেন, হ্যাঁ, 300 টাকা, 400 টাকা বা 500 টাকা, এটা গণহারে একটা বেসিকের সাথে ধরিয়ে দিতে হবে দুপুরে লাঞ্চের খরচ। আমাদেরকে বিদ্যুৎ বিল দিতে হবে। 10 নম্বরে আমাদেরকে বিদ্যুৎ বিল দিতে হবে এই 400 ইউনিট, সবাইকে 400 ইউনিট করে বিদ্যুৎ বিলের টাকা বেতনের সাথে দিতে হবে। এছাড়াও আরও অনেক দাবি দেওয়া আছে। প্রিয় সংগ্রামী ভাই ও বোনেরা, আমি এখানে এটা একটা নমুনা মাত্র আপনাদের সামনে তুলে ধরলাম। হ্যাঁ, এই বলে আমি যেভাবে ফিনিশিং দিব সেটা আগে বলতেছি যে, যেমন আমি 15টা দাবি বললাম বা 20টা দাবি বললাম, 50টা দাবি বললাম, 10টা দাবি বললাম, 5টা দাবি বললাম, অথবা একটা দাবি বললাম, যাই বললাম, ওইখানে কমিটিতে আমাকে বলার পরে বলবো যে ঠিক আছে। শেষ মুহূর্তে যে কথাটা বলবো, আমাদের 80টি পল্লী বিদ্যুৎ সমিতির সকল লাইনম্যানদের পক্ষ থেকে এই দাবিগুলো রেখে আমি আজকের মতো আমার বক্তব্য এখানে বা আমার দাবিগুলো উপস্থাপন করে এখানে আমি শেষ করছি। সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। এইভাবে আমি আমার বক্তব্যটা কি করব, এই আরবির যে কমিটির যে সিদ্ধান্ত হবে সেখানে আমি এইভাবে উপস্থাপন করে সবাইকে বলবো। বা কিভাবে বলা যায় আমাকে আপনারাও কিছু সহযোগিতা করতে পারেন, বা একটা লিখিত আকারে। এখন তো আমি এমনিতেই মুখস্থ বলছি, কিন্তু তখন তো আমার সামনে একটা লিখিত পয়েন্টগুলো থাকবে বা আমি একটা প্রস্তুতি নিয়ে যাব, হ্যাঁ, সেখানে বলার মোটিভ অন্যরকম হবে। এটা আমি জাস্ট একটা নমুনা ভিডিও আপনারা চাইছেন, সেই হিসাবে আমি একটা ভিডিও বানাই, এখন আপনাদেরকে দেখাইলাম। দেখেন, তারপরও তো আমার কথা হচ্ছে গিয়ে, কেন আমরা যারা এই যে লাইনম্যান, আমরা যারা এই সমিতির মেরুদণ্ড, তাদের পক্ষ থেকে কেন কাউকে রাখা যাবে না? এই যে দেখেন, কিছুদিন পূর্বে ছাত্ররা আন্দোলন করছিল দেশ সংস্কারের জন্য বা কোটা সংস্কারের জন্য, আন্দোলন করছে, ছাত্ররা শহীদ হয়েছে। তারপরে কি করছে, ছাত্রদের সাথে এই দেশের সাধারণ আমজনতাও শরিক হয়েছে, অংশগ্রহণ করছে। করার পরে যখন আমাদের এই দেশের এই পরিবর্তন আসলো, সরকার পদত্যাগ করলো, তখন তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য কি হইল, এই একটা এই আমাদের সেনাপ্রধান, উনি এই মাননীয় সেনাপ্রধান, উনি সকলকে এই সকল রাজনৈতিক সংগঠনের প্রধানদের ডাকলো, কিন্তু সেখানে সমন্বয়কদের ডাকা হলো না, অর্থাৎ ছাত্রদেরকে ডাকা হলো না। তো ছাত্রদেরকে যখন ডাকছে তখন ছাত্ররা কি করলো, আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রকাশ করলো। এখন দেখেন, আমাদেরও অবস্থা তো সেরকম। আমরা যারা আমরা যারা আন্দোলন করে এই আমাদের উপরস্থ কর্মকর্তাদের, আমাদের স্যারদেরকে এই পর্যায়ে এইটুকু পর্যন্ত নিয়ে আসছি, ওনারা আমাদেরকে লাইনম্যানদের পক্ষ থেকে কাউকে এই কমিটিতে রাখলো না। এটা আমার কাছে একটা আমি ভালো বলে আমি মনে করি না। বা আপনারা কি বলেন সেটা আপনারাই বলতে পারেন। এই বলে বা আমি আজকের মতো আমার সংগ্রামী ভাইদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি, রাখি। আসসালামু আলাইকুম।